30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা বাইর হইছে। এর মধ্যে ভাই মেইন হইল গিয়া শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল স্বরাষ্ট্র মন্ত্রী ছিল। আর এই 30 জনের মধ্যে বাকি কারা? অনেকেই ভাইয়া গেছে, কিন্তু অনেকেই তো বাংলাদেশে এখনো আছে। শুধু আছে না ভাই, 2-4 জন এখনো চাকরি করতেছে। তার মানে কি, ওই যে বললাম ভয় ভয়, উনি চলে গেছে কিন্তু ওনার ওই দানবরা তো রয়ে গেছে। উত্তেজনা চলছে ক্যান্টনমেন্টে, দুপক্ষ হয়েছে। এক পক্ষ সেনা অফিসারদেরকে বাঁচাতে, আরেক পক্ষ ন্যায্য বিচার সেনা অফিসার যারা খুন করেছে, গুম করেছে, যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদের বিচার হোক। সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এবং সেনাবাহিনীর সৈনিকেরা এবং দেশবাসী সতর্ক থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেলরা বিপজ্জনক আচরণ করছেন। দেশের প্রত্যেকটা বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তারা ক্রু করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসিনা সহ 30 জন অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তাল। বাংলাদেশের মধ্যে এগুলো কি হতে যাচ্ছে, কি ঘটে যাচ্ছে দর্শক? বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ গুম কমিশন দুইটি মামলা করেছে শেখ হাসিনা সহ মোট 30 জনের নামে। দর্শক, শেখ হাসিনার আমলে যেই সমস্ত বড় বড় পুলিশের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, ডিজিএফআই কর্মকর্তারা যারা শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গুম খুন হত্যা আয়নাঘর যত ধরনের জঘন্য কাজগুলো আছে, এই প্রতিটি মানুষ কিন্তু এই কাজের সাথে জড়িত। এরকম 30 জন ব্যক্তির নামে মামলা করা হয়েছে। এই মামলাটি কিন্তু সাধারণ কোনো মামলা নয়। এই মামলাটি গত 5 আগস্টের পর থেকে নিয়ে প্রায় 14 মাস চলে যাচ্ছে। এই 14 মাস তদন্ত করে 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 30 জনের নামে কিন্তু মামলা করা হয়েছে। এখনকার নিয়ম কি আমাদের, যে আসামি ধরার পরে এরপরে তাদের নামে তদন্ত করা হয়, সে কোন অপরাধ করেছে কি করে নাই, সে কি করেছে না করেছে। কিন্তু এই 30 জন ব্যক্তির কিন্তু তদন্ত আগে করা হয়েছে। এরপরে সব সাক্ষ্য প্রমাণ, সব প্রমাণাদি হাতে নিয়ে তাদের নামে মামলা করা হয়েছে। দর্শক, শেখ হাসিনা রয়েছে এর মধ্যে, পুলিশের সাবেক ডিআইজি রয়েছে, সেনাবাহিনীর লোক রয়েছে, ডিজিএফআই লোক রয়েছে, র্যাব রয়েছে। দর্শক, বাংলাদেশের সরকারি যে কর্মকর্তা, প্রায় কর্মকর্তা গুলোই কিন্তু এর সাথে জড়িত। দর্শক, আপনার নিকটে প্রশ্ন থাকলো, আপনি কি চান? আপনি কি চান যে এই যে কর্মকর্তাগুলো বা যাদের নামে মামলা হয়েছে, এরা শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে, এত মানুষকে হত্যা করেছে যা ভাষা প্রকাশ করা যাবে না। আয়নাঘর, সেখানে বন্দি করে রাখা হয়েছে অসংখ্য মানুষকে। তো ওই সমস্ত মানুষদের যাদের নামে মামলা করা হয়েছে, তাদের শাস্তি হোক, তাদের ফাঁসি হোক বা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনি কি চান নাকি চান না? অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, ভিডিওর শুরুর অংশগুলো দেখেছেন, তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন। তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর আলোচনাগুলো দেখে আসি, শুনে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশন দুটি মামলা দায়ের করেছেন। যে দুটি মামলায় 30 জন আসামি করা হয়েছে। একেবারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সেই মামলাটি করেছে। যদি মামলার একটি পূর্ব আলোচনা করি, এই যে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই দুটির যৌথ যেই ইনভেস্টিগেশন গত 1.5 বছর যাবৎ তারা করেছেন, সকল তথ্য উপাত্তর ভিত্তিতেই কিন্তু এই দুটি মামলা দায়ের করেছেন। এই দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যেই সামরিক উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, এই দুজন সহ সাবেক পুলিশের আইজিপি এবং কি বাংলাদেশের সেনাবাহিনীর যে সদস্য, তারাই কিন্তু
এই 30 জনের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক লোক এই মামলার আসামি হয়েছেন। এই জায়গায় ডিজিএফের লোকজন আছেন, এনএসআইয়ের লোকজন আছেন, পুলিশ বাহিনীর কয়েকজন আছেন এবং কি বাংলাদেশের র্যাবের সাবেক কর্মকর্তা যারা বাংলাদেশের সেনাবাহিনী থেকে আসছেন, এরকম লোকজনও আসছেন যারা বিগত দিনে বাংলাদেশের ঘটে যাওয়া গুম এবং খুনের সাথে সরাসরি সম্পৃক্ত। এই লোকরা কিন্তু মানুষকে ধরে নিয়ে এবং বিভিন্ন রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে হত্যা করা এবং অমানবিক নির্যাতন করা সেই আয়নাগরে রেখে সেই কর্মকাণ্ডগুলো তারা বিগত দিনে এবং শেখ হাসিনার নির্দেশে তারা চালিয়ে গিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 30 জনকে আসামি করে যে মামলাটি হয়েছে, এই মামলার যে প্রেক্ষাপট এবং মামলায় যারা অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের যে জবানবন্দি এবং জবানবন্দির ভিত্তিতে যেই তথ্য উপাত্ত এবং যে আলামত সব কিছু এরকমভাবে বিচার বিশ্লেষণ করা হয়েছে যে জায়গার এখন আর যাদের বিরুদ্ধে যে অভিযোগ বা মামলা দায়ের করেছেন সেই মামলা থেকে রেহাই পাওয়ার খুব একটা উপায় নাই, এরকমই বলা যায়। কারণ আমরা অন্য যে কোনো মামলার ক্ষেত্রে দেখি একটা মামলা করে দেওয়া হলো, মামলার পরবর্তীতে সাথে সাথে কাউকে গ্রেপ্তার করে নিয়ে তারপর তদন্ত করা হয়। আর এই যে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশনগুলো লং টাইম যাবৎ করা হয়েছে তার একেবারে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত নিয়েই কিন্তু মামলাটি করা হয়েছে। এখন দেখুন এই যে গুম এবং খুন করা এবং কি এই যে আয়নাগর, এই আয়নাগর সকল কিছুর যেই তথ্য উপাত্ত এবং যেই জায়গাগুলোতে আয়নাগর তৈরি করা হয়েছে, আমরা দেখেছি যে জুলাই আগস্ট ঠিক বিপ্লবের পর এই সেনাবাহিনীর অভ্যন্তরে বা ক্যান্টনমেন্টে যে আয়নাগরগুলো ছিল বা ডিজিএফের যে সেলগুলো ছিল সেই সেলগুলোকে কত দ্রুত নষ্ট করে দেওয়া যায় বা আলামত নষ্ট করে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু করেছেন এবং অনেক জায়গায় সেই গড়গুলোর যেই স্ট্রাকচার সেটাকে নষ্ট করে দিয়ে গড়গুলোর যে নতুনভাবে সংস্করণ করা এবং কি আমরা দেখেছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আয়নাগরে যেতে বাধা দেওয়া এবং কি এই যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালের যেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে এই আয়নাগর পরিদর্শনে যেতে বাধা দেওয়া, এই সকল বিষয়গুলো হয়েছে এই বর্তমান যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার নেতৃত্বে। তো সেই জায়গা থেকে যেহেতু 30 জন অভিযুক্তর সরাসরি যেই মামলা, সেই জায়গাতে এই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নামটি কিন্তু নাই। কিন্তু দেখুন এই যে সেনাপ্রধান তার তত্ত্বাবধানে যারা গুম খুনের সাথে সম্পৃক্ত তাদের একটা ইন্ডিমিনিটি দেওয়ার একটি চেষ্টা তিনি করেছিলেন এবং এই যে যারা সেনাবাহিনীর যারা আপনার বড় বড় যারা কর্মকর্তা তাদেরকে প্রিজন ভ্যানে উঠানো, তাদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং তাদেরকে আইনের আওতায় আনা, এই সমস্ত বিষয়গুলোর বিরোধিতা কিন্তু এই ওয়াকারুজ্জামান সবসময় করে গিয়েছেন এবং তাদেরকে একটা সেফ করার চেষ্টা কিন্তু করেছেন। আমরা অনেক ক্ষেত্রে যেই খবরটি শুনতে পাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে ডেকে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে তিনি অন্ততপক্ষে সেনাবাহিনীতে যারা কর্মরত তাদেরকে নিয়ে যাতে তিনি ইনভেস্টিগেশন না করেন এবং তাদের বিরুদ্ধে যাতে কোনো আইনানুগ ব্যবস্থা না করেন, একটা ইন্ডিমিনিটি চাওয়ার কিন্তু চেষ্টা কিন্তু এই ওয়াকারুজ্জামান করেছিলেন। তো আমরা দেখেছি যে এই যে ডিজিএফের অভ্যন্তরে যে আয়নাগরগুলো ছিল সেই আয়নাগরের সাথে সম্পৃক্ত যে অফিসাররা ছিলেন গুম এবং নির্যাতনের সাথে, কিভাবে পেট কেটে মাথায় গুলি করে হত্যা
হত্যা করা, এই সমস্ত বিষয়গুলো যাতে ইনভেস্টিগেশনে না আসে, এই তথ্যগুলো যাতে জনগণের সামনে না আসে, এটা আপ্রাণ চেষ্টা কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছেন। দেখুন, জুলাই আগস্ট বিপ্লবের ঠিক শেষ মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান হয়তো গান গেয়েছিলেন, আর বেশি কাদালে উড়াল দিব আকাশে, বা তার যে ইমোশনাল বক্তব্য, বা শেষ পর্যায়ে এসে তিনি শেখ হাসিনাকে ভারতে নিরাপদে রেখে আসার মধ্য দিয়ে একটি নতুন যে ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে তৈরি করার চেষ্টা করেছিলেন, সব কিছুতে হয়তো তিনি একটি ফেভার নেওয়ার চেষ্টা করেছিলেন বা করছেন, যে না, এই জুলাই আগস্ট বিপ্লবে তো তার মানে সমর্থন ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সেনাপ্রধান থাকা অবস্থায় শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর কিন্তু গুলি করেছিল বাংলাদেশের সেনাবাহিনী, এবং সেই ভিডিও চিত্র কিন্তু আছে এবং স্টিল পিকচারও আছে। সব জায়গায় আমরা সেই তথ্যগুলো দেখছি এবং পাই। তো সেই যে হত্যাযজ্ঞ হয়েছে জুলাই আগস্ট বিপ্লবে প্রায় 2000-এর মতো, সেই হত্যাযজ্ঞের অনেক জায়গায় সেনা বাহিনীর সদস্যরা করেছেন। তো সেই হত্যাযজ্ঞের দায় কিন্তু এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তিনি এড়িয়ে যেতে পারেন না, এবং গুম খুনের সাথে সম্পৃক্ত সেই সময় যারা সেনা বাহিনীর সদস্য আছেন তারাও কিন্তু এড়িয়ে যেতে পারেন না। তো এখন বর্তমান সময়ে যেহেতু সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াকারুজ্জামান, তো সেই জায়গা থেকে হয়তো বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুটা সময় তিনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা গুম কমিশনের যে মামলা, সেই মামলায় তার নাম অন্তর্ভুক্ত না হলেও আগামী দিনগুলোতে তিনি যখন এই ক্ষমতায় থাকবেন না, তিনি যখন সেনাপ্রধান থেকে রিটায়ারমেন্টে যাবেন, সেই সময় কিন্তু এই যে তার বর্তমান সময়ে যে কর্মকাণ্ড, এই যে আলামত নষ্ট করা, এবং সেনাবাহিনীর যারা বিভিন্ন জেনারেলরা আছেন তাদেরকে তিনি দায় মুক্তি দিয়ে এবং বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা সহ নানা যে অসঙ্গতিগুলো আছে, সেই অসঙ্গতিগুলোর কারণে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু কোনো না কোনো সময়ে তার বিরুদ্ধে কিন্তু এই সকল অপকর্মের বিষয়গুলো এনে তার বিরুদ্ধে মামলা হবে, অথবা এই যে দুটি মামলা হয়েছে সেই মামলা ইতিমধ্যে 12টি অধিদপ্তরে মামলার নথি পাঠানো হয়েছে, এবং এই যে 30 জন তাদেরকে গ্রেপ্তার করার বিষয়ে মানে জোর পদক্ষেপ চলছে। তো সেই জায়গায় তার নাম যে অন্তর্ভুক্ত হবে না সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তবে সার্বিক যে প্রেক্ষাপট এবং যে আলামত সব কিছুর বিবেচনার ভিত্তিতে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগামী দিনগুলোতে তিনি কিন্তু এই যে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুটি মামলা যে হয়েছে সেই মামলায় তিনি ফেঁসে যাবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ তার সরাসরি সম্পৃক্ততা না থাকলেও তার যে মৌন সমর্থন ছিল এই গুম খুনের পক্ষে, এবং এই জুলাই আগস্ট বিপ্লবে তার বাহিনীর সদস্যরা যেহেতু হত্যাযজ্ঞ করেছে, সব কিছু মিলিয়ে তিনি যেহেতু এই বাহিনীটার প্রধান এবং চিফ ইন কমান্ড, সেই জায়গা থেকে তার দায় কিন্তু তিনি এড়াতে পারবেন না। সুতরাং সাময়িক সময়ে তিনি হয়তো বা তার দায় মুক্তি পেতে পারেন, কিন্তু আখেরে তিনি ফেঁসে যাচ্ছেন, এবং তার যেই ফেঁসে যাওয়া এবং তিনি যে বিচারের আওতায় আসতে যাচ্ছেন সেটা নির্দ্বিধায় বলা যায়। এবং এই যে 30 জন যেহেতু একেবারেই তথ্য প্রমাণ আছে, এবং তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ নাই, হয়তো বা এই বর্তমানে তিনি ক্ষমতায় থাকার কারণে হয়তো তার যেই তথ্য উপাত্ত সেটা প্রকাশিত হচ্ছে না, কিন্তু ক্ষমতার পালাবদলের সাথে সাথে তার বিরুদ্ধে তথ্য উপাত্ত সামনে চলে আসবে, এবং কি তিনিও যে সেই ফাঁসির কাস্টে ঝুলবেন, তার যেই উদ্ধত্যপূর্ণ আচরণ, তার যেই জ্বালাময়ী বক্তব্য দিয়ে সেনাবাহিনীর এই অসাধু কর্মকর্তাদের সেভ করার যেই প্রবণতা, সব কিছু মিলিয়ে এবং তার বাহিনী আইএসপিআর সহ এই ডিজিএফআই, এনএসআই, তার সংস্থাগুলোর সদস্যদের সেভ করার যে অপচেষ্টায় তিনি লিপ্ত, সেই জায়গা থেকে তিনি কিন্তু মুক্তি পাচ্ছেন না, বরঞ্চ দেখছি যে তিনি মোটামুটি এই মামলায় একটা না একটা সময় যে ফেঁসে যাবেন, এবং তার গলায়ও যে সেই ফাঁসির যেই রশি সেটাতে যে
পড়তে যাচ্ছে এটা একেবারেই পানির মতো স্বচ্ছ ক্লিয়ার বা কাচের মতো স্বচ্ছ ক্লিয়ার হয়ে যাচ্ছে। নোয়াখালীতে এক ভাই বন্দুক নিয়ে গেছে পাখি শিকার করতে, নৌকা নিছে, ওই যে কোষা নৌকা গুলা, নৌকার আগায় বসছে সে, মাঝি নৌকা চালাইতেছে, তারে বলছে যে বক পাখি দেখলে থামাইবা। দেখে যে 100 হাত দূরে বক পাখি, মাঝি নৌকাটা থামাইছে। মাঝি বলতেছে, স্যার গুলি করেন, পাখি আপনার সামনে, ওই যে বক দেখা যায়। ওই বেটা গুলি করে না, বলে আরেকটু কাছে যাও। এবার মাঝি একেবারে 50 হাত কাছে চলে গেছে। স্যার গুলি করেন। এখন না, এখন না, তুমি বুঝতে পারবা না, আরেকটু কাছে যাও। এবার যাইতে যাইতে প্রায় 20 হাত কাছে চলে গেছে। স্যার গুলি করেন না। আরে বেটা তুই বুঝবি না পাখি শিকার কিভাবে করে, তুই কি জানিস, আরেকটু কাছে যা। এবার না 5 হাত কাছে চলে গেছে, পাখি একটু সামনে। স্যার গুলি করেন না। স্টুপিড, বললাম না আরেকটু কাছে যা। এবার মাঝি আরেকটু নৌকা যখন সামনে নিয়ে গেছে, নৌকার গুলি যায় লাগছে বগের পাছার মধ্যে, বগ গেছে উইরা। এখন এই সাহেব বলতেছে, এইটা কি করলি? স্যার কি করছি না করছি পরের কথা, আপনি আমারে সত্যিকার একটা কথা বলেন তো, আপনি কি পাখি শিকার করতে আইছেন না পাখির হোন মারতে আইছেন? বেয়াদবি মাফ করবেন ভাই, ওই মাঝি ওইভাবেই কথাটা বলছে। এটা একটা গল্প। কথাটা কেন বললাম দেখেন, ওই যে ঐক্যমতের একটা সংলাপ বসতেছে না গত 8-9 মাস যাবত, চা পান খাইতেছে। আমার মনে হয় 50-60 লাখ টাকার তো চাই খায় ফেলাইছে গত 8-9 মাসে, আরো বেশি হবে। ওনারা তার নর্মাল চা খায় না, কিন্তু এই চা খায়া ওনারা কি আলাপ করে, ওই পাখি শিকারের মতো কি? আমার তো মনে হয় ওই বক শিকারের মতো। সবাই কিন্তু এক জায়গায় চলে আসছে, সবাই বলতেছে হ্যাঁ জুলাই সনদপত্রের স্বীকৃতি আমরা দেব, কবে দিব এইটা নিয়ে আলাপ করতে করতে দিন পার করতেছে। ওই বগের কাছে যাচ্ছে, নির্বাচনের কাছে যাচ্ছে, একটা টাইমে দেখবেন নির্বাচনের পাছার মধ্যে গিয়ে ঠেকে গেছে এই আলোচনা। তাও এই আলোচনা থামবে না। আপনারা বড় বড় রাজনীতিবিদরা ভাই, জ্ঞানী মানুষরা যারা দেশ বিদেশে সবার সাথে যোগাযোগ আছে, যারা দেশ বিদেশে সমস্ত বড় বড় কূটনৈতিকদের সাথে উঠা বসা, পার্শ্ববর্তী দেশের সাথে অলওয়েজ যোগাযোগ রাখা, আপনারা এত জ্ঞানী মানুষ একসাথে বৈশা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছেন 9 মাস, আর আপনারা বলতেছেন 13-14 মাসে ডক্টর ইউনূস কি করলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজই নাই, বৈশা বৈশা দেশের বেতন নিতেছে আর বিদেশে ভ্রমণ করতেছে। এইসব কথা টক শোতে এইসব অনেক জ্ঞানী লোকরা বলতেছে, কিন্তু এই জ্ঞানী লোকরা কিন্তু একটা কথা বলে না। কেন বলে না জানেন? ভয়ে ভয়ে। অনেক বড় ভয়। তো শেখ হাসিনাকে এখনো মানুষ ভয় পায়, হ্যাঁ এখনো ভয় পায়। শেখ হাসিনার ভয়ে অনেকেই এখনো দেশে আসে না, এরকম ভয় ভিতরে ঢুকাই দিছে। তো কিন্তু এই ভয় ঢুকাইছে কাদের নিয়ে? শেখ হাসিনা তার যে কাউকে ধৈর্য আয়না ঘরে ঢুকাইতো না। আয়না ঘরে ঢুকাইবার জন্য তো ভাই তার লোক লস্কর ছিল। ওই লোক লস্কর কারা, তাদের নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু কোনো টক শোতে। কিন্তু আমার দেশের অনলাইনে একটা তথ্যচিত্র আছে, গুম খুন কমিশনারের তথ্যচিত্র দেখবেন ভাই, কলজাটা ফাইটা যাইব আপনার। আহারে আহাজারি, আহারে কষ্ট। এক বোনকে এইভাবে 3 দিন বাইন্দা রাখছে, 3 দিন। তার অপরাধ কি জানেন? তাকে বলছিল মুখের নেকাব সরাইতে, ধৈর্য নিয়ে যায় বলছে মুখের নেকাব সরাও। সে বলছে না আমি তো পর্দা করি, আপনারা কথা বলেন, আমি নেকাব সরাবো না। তারপরে ওই নেকাব খুইলা ওন্না সরায় নিয়ে যায়, ওইভাবে 3 দিন বাইন্দা রাখছে। শুধু পেশাব পায়খানার জন্য খোলা হইতো। জানেন ওনার মাসিক হয়েছে, আর ওই মাসিকের জন্য প্যাড চাইছে কাদের কাছে? ওই নরপিশাচ দানবদের কাছে। আর ওই দানবরা ওই প্যাড দিতে দিতে গান করতো, মজা নিত, টিটকারি মারতো। এক ছেলেকে জানেন তার বয়স 16-17 বছর, তার হাতের নখগুলা টাইনা উঠায় পালাইছে। তারপর একটা টাইমে আল্লাহ তার হায়াত রাখছে, বাইচা গেছে। আধা পাগল হইয়া এই কাশিমপুরের জেলখানার ভিতরে পাগলা গারদে কিছুদিন ছিল। তারপর তাকে ছাইরা দেওয়া হয়েছে, একটা কারখানায় না কোনো একটা গ্যারেজে কাজ করে।
তাকেও খুঁজা বাইর করছে এই গুম খুন কমিশনারের তথ্যচিত্রের মধ্যে তার ভয়েস পাবেন, তার ইন্টারভিউ নিছে, তার চেহারাটা একটু ঢাইকা দিছে। তাকে যখন জিজ্ঞেস করতেছে তোমার উপরে কি কি অত্যাচার হয়েছে, সে বলে যে না না না, আমার উপরে কোনো অত্যাচার হয় নাই, আমার কেউ নখ তোলে নাই, আমার ওরা খুব পোলাও খাওয়াইছে, ভাত খাওয়াইছে, আমার কোনো মারে নাই। মানে এখনো সে পাগল হয়ে গেছে, তার ভিতরে এখনো ভয় কাজ করতেছে। এই নরপিশাচরা, এই দানবরা এত অত্যাচার করছে। এখানে ভাই সাধারণ লোক না, শুধু আর্মি ব্রিগেডিয়ার আরমান সাহেবকেও ঢুকাইছে। উনি 8 বছর ছিলেন। এরকম অনেক গুণী লোকদেরকে নিয়ে ওইখানে ঢুকায় রাখছে ভাই, 2 ফিট 3 ফিট জায়গার মধ্যে। ওইখানে বাথরুম, ওইখানে ঘুমানো, কিন্তু ওইটুক রুমের ভিতরে বুঝছেন মুক্ত না, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকতো। উনাদের বাথরুম পাইলে ওই হ্যান্ডকাপ দিয়া রডের মধ্যে বাড়ি মারতো, এরকম বাড়ি মারতো। তারপরে আইসা 5-10 মিনিটের জন্য নিয়ে যাইতো বাথরুম করার জন্য, ওইখান থেকে আইনা আবার ঢুকাইয়া ওইভাবে বাইন্দা রাখতো। কি অমানবিক অত্যাচার! কারা করছে এটা? এটা কেন এতদিন বের হয় নাই? এটা কেন 14 মাস লুকায় রাখা হয়েছে? না, লুকায় রাখে নাই, তদন্ত চলতেছিল ভিতরে ভিতরে। কারণ আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আপনি হুট করে কোনো বিচার দিতে পারবেন না। আগে তদন্ত করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে, সেই রিপোর্ট বিচার বিবেচনা কইরা যদি মনে হয় হ্যাঁ ঘটনা সত্য, তখনই বুঝছেন গ্রেফতারি পরোয়ানা বাইর করা হয়। 30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে। এর মধ্যে ভাই মেইন হইল গিয়া শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল স্বরাষ্ট্র মন্ত্রী ছিল। আর এই 30 জনের মধ্যে বাকি কারা? অনেকেই ভাইয়া গেছে, কিন্তু অনেকেই তো বাংলাদেশে এখনো আছে। শুধু আছে না ভাই, 2-4 জন এখনো চাকরি করতেছে। তার মানে কি? ওই যে বললাম ভয় ভয়, উনি চলে গেছে, কিন্তু ওনার ওই দানবরা তো রয়ে গেছে। ওই দানবদের জন্যই এখন গ্রেফতারি পরোয়ানা বাইর হয়ে গেছে। এই 22শে অক্টোবরের মধ্যে উনাদেরকে দেখতে পাবেন হাত করা অবস্থায়। আর এই হাত করা অবস্থায় উনাদেরকে পিজন ভ্যানে উঠাবে, উনাদেরকে মানুষের সামনে দিয়ে এইভাবে হেলমেট পরায়া আর ওই জ্যাকেট পরায়া নিয়ে যাবে, কেউ ডিম ছুঁড়া মারবে। এটা কিন্তু দেখতে চায় নাই। হ্যাঁ, এটা দেখতে চায় নাই। কে দেখতে চায় নাই? জনাব ওয়াকার সাহেব এই দৃশ্যটা দেখতে চায় নাই। শোনা যাচ্ছে উনি এই দৃশ্য যেন দর্শকের সামনে না আসে, এই জন্য অনেক রকম তদবির করছে, অনেক রকম চেষ্টা করছে, অনেক রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হইল না। কেন হইল না জানেন? ডেঞ্জার ম্যান ইন বাংলাদেশ। একজন ডেঞ্জার ম্যান আছে আমাদের দেশে। হ্যাঁ ভাই, বুঝা যায় না, চুপচাপ, মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারবে না। যার যেমন ইচ্ছা তেমন আইসা ওনার সমালোচনা করে। অনেকে যে কথা বলার সময় ইনুস করে, বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ দেখায় না। মনে হয় কি জানেন, ডক্টর ইনুস এই যে হয়তো কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, নাইলে ওই যে চান্দা ব্যাটারির ফ্যাক্টরির মালিক। চান্দা ব্যাটারির ফ্যাক্টরি থেকে তো চান্দা ব্যাটারি বাইর হইব, যার জন্য ওনার যে দল বল, এই যে কিংস পার্টি, উনারই মতো এদেরও কোনো মূল্য নাই। হাই হাই, এদের কত রকম সমালোচনা, কিন্তু ওরাই তো বাঘের বাচ্চা। ওরাই তো প্রথম আঙ্গুল তুলছিল ক্যান্টনমেন্টের দিকে। সবাই আপনারা ভয় পাইছেন। আপনারা বড় বড় রাজনীতিবিদরা সব খবরই রাখতেন, সব খবরই জানেন, কিন্তু কখনো মুখে আনেন না, ভয়ে আনেন না। কিন্তু ডেঞ্জার ম্যান ডক্টর ইউনূস স্যার, উনি ভয় পায় না। উনি যা বলছে তাই কইরা দেখাবে, বিন্দু মাত্র ছাড় দিবে না। খুন গুম কমিশনারের তথ্যচিত্রটা দেখলেই বুঝতে পারবেন, সবাইকে সামনে নিয়ে আসছে, কাউকে ছাড় দেয় নাই। সব প্রমাণ কিন্তু এখন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের হাতে, আর কেউ রক্ষা করতে পারবেন না। ভয়ের কিছু নাই। ডক্টর ইউনূস স্যার মানুষের মনের ভিতর থেকে না ভয়টা উড়ে দিবে ভাই। ভয় রাখবে না। ডর ভয় বলতে কোনো জিনিস যদি থাকে তাহলে তো আপনি স্বাধীন না, আপনি মুক্ত না। আপনার ভিতরে ভয় কাজ করতেছে, আপনি কি মুক্ত? নিশ্চয়ই আপনি মুক্ত না। ওই ভয়টাই কিন্তু উড়ে দিছে মানুষের ভিতর থেকে গত 14 মাসে। এখন দেখেন সবাই মুক্ত, যে যা সমালোচনা করতে পারে। এই যে আমি এখন সমালোচনা করতেছি কাদের নিয়ে? হায় হায়, তাদের নিয়ে কথা বলতেই তো
মাথায় উঠা যাইতো গাতো ভয়ে। আয় হায়, তাদের নিয়ে কথা বলুম, নিয়েই তো ঢুকাই দিব ওই আয়না ঘরে। এই আয়না ঘরে যা কিছু হয়েছে ভাই, এর সাথে তারাও জড়িত। কারণ কি জানেন, একটা টাইমে আমাদের দেশে আলোচনা বাইরা গেল না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশে বাইরা যাইতেছে। যখনই ওই আলোচনাটা আসলো, কখন আসলো? যখন এই টঙ্গী থেকে নিয়ে এই ময়মনসিংহের দিকে যাইবার সময় যতগুলো ব্রিজ পাবেন, প্রত্যেক ব্রিজের নিচে প্রায় প্রতিদিনই লাশ পাওয়া যেত। আর লাশ পাওয়া যেত কোথায়? রেল লাইনের উপরে। যখন এই নিউজগুলা মানুষের কানে কানে ছড়ায় গেল, তখনই তারা হাত মিলাই নিল যে আমরা এখান থেকে তোমাদের কাছে দেবো, তোমরা এখানে গুম খুন কইরা ফালায়, কোনো প্রবলেম নাই। এভাবেও সীমান্ত পার হইয়া ওইখানে নিয়ে গেছে। আবার এখান থেকে দুজন বন্দীকে দিয়া ওইখান থেকে তাদের টার্গেটের আরেকজনকে নিয়ে আসছে কথা আদায় করার জন্য, জঙ্গি ট্যাগ দিয়া। আর যখন ওই বন্দি বিনিময় করতো না, তখন ওরা মিষ্টি বিনিময় করতো। এখান থেকে 5 কেজি মিষ্টি নিয়ে যেত বাংলাদেশের, ওইখান থেকে ইন্ডিয়ান 5-6 কেজি নিয়ে আসতো, দুজনের মিষ্টি বিনিময় করতো ওই মানুষ কিল করার জন্য। কত বড় দানব ছিল ভাই, চিন্তা করেন। সবাই মুখোশ টাইনা ছিঁড়া খুইলা ফেলাইছে। তো এখন কি করবেন? এখন আর কিচ্ছু করার নাই, কারণ গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, আর কেউ ঠেকায় রাখতে পারবেন না। আপনারা বলতেন না ইউনূস সরকার কি কাজ করছে, দৃশ্যমান হয় না কেন? এখন কি দৃশ্যমান হইতেছে? আরো দৃশ্যমান হবে। এই অক্টোবর মাসেই অনেক কিছু দৃশ্যমান হবে। আবার নভেম্বরের মধ্যে অনেক কিছু রায়ও পেয়ে যেতে পারেন। আপনারা দেখেন না, ভারতে শেখ হাসিনার মুখে টেপ লাগাই দিছে। টেপ লাগাইতে তো পারছে ভাই ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যার নর্মাল লোক না ভাই, সাধারণ লোক না। মাথায় রাখবেন, দুনিয়ার মাঠের খেলোয়াড়, পৃথিবীর এত গুণী গুণী লোক কেন উনার সঙ্গে হাসি মুখে ছবি তুলতে চায়? উনাকে দেখলেই কেন বুকে জড়ায়া ধরে? উনার সম্বন্ধে না জানলে, না বুঝলে কি এইভাবে বুকে জড়ায়া ধরে? কারা বুকে জড়ায়া ধরে? পৃথিবীর সমস্ত বড় বড় দেশের প্রেসিডেন্টরা বুকে জড়ায়া ধরে। তার মানে এই মানুষটার ভিতরে কিছু না কিছু তো আছেই, কিন্তু আমরা সেই মূল্য দেই নাই। মূল্য দিতে বাধ্য হবেন, বাধ্য হবেন। উনার খেলা বুঝতে না আপনাদের সময় লাগবে। আপনারা গত 14 মাসের মধ্যে মনে হয় 1 বছরই আপনারা খালি কিংস পার্টি চিল্লাইছেন। এখন কি আর কিংস পার্টি বলেন? বলার সুযোগ দেয় নাই। ওইটারও হচ্ছেন ইউটার্ন করায় অন্যদিকে দিয়ে দিছে। হ্যাঁ, নাহিদ ইসলাম এই উপদেষ্টার দিকে আঙুল তুলে বলছে না এদের মধ্যে ক্রিমিনাল আছে, এরা দেশ থেকে ভাইগা যাইতে পারে, এরা সেফ এক্সিট চাইতেছে। এটা কেন বলছে, কখন বলছে? আপনারা কি মনে করেন এই নাহিদ ইসলাম তার মনে মধ্যে ইচ্ছা হইলো আর অভিযোগ করে দিল? নো 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 নো, না, এমন কিছু না। মুরব্বী ইশারা দিছে, তারপরে মুখ খুলছে। মুরব্বী বলছে হ্যাঁ প্রকাশ কইরা দাও। কাদের কথা প্রকাশ করতে বলছে? আপনারা বুঝা নেন, যারা গত 14টা মাস দেশটাকে অস্থির কইরা রাখছে, এই উপদেষ্টার ভিতরে আছে। এই উপদেষ্টাতে কারা আছে ভাই? শুধু কি এনসিপির বড় দলের কেউ নাই, জামাতের কেউ নাই? কিন্তু কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত? কারা জুলাই গণ অভ্যুত্থানকে সফল হইতে দিতে চাচ্ছে না? কারা দেশটাকে অস্থির করে রাখছে? অপারেশন ডেভিল হান্ট নাম দিয়া নামলেন আপনারা শয়তান ধরার জন্য, শয়তান ধরতে পারলেন না, বরঞ্চ শয়তান আরো বাইরে গেল। কোন রকমই অ্যাকশনে যাচ্ছিল না কেউ। দেখেন ওই যে 111-এর কথা মনে আছে? ওই টাইমে আর্মি দেখলে বুঝছেন মানুষ কাপড়ে পেশাব করে দিত, যারে ধরতো ওর জীবন বরবাদ করে দিত। বাংলাদেশে কোনো ক্রিমিনাল ছিল না, এবং কে ধনী কে গরিব, কে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী না, কাউকে মানে নাই, সবাই কিন্তু ঢুকাই দিছিল। মনে আছে আপনাদের? আর্মি এমন ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা কি আমরা দেখছি? অন্যায় বিরুদ্ধে কত রকম অন্যায় চলতেছিল দেশে, কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছিল না। বারবার সবাই ডক্টর ইউনূস স্যারের দিকে আঙুল তুলতেছিল, মনে করতেছিল যে উনি কোনো কামেরই না। উনি কি কামের আর কি কামের না এখন তো টের পাইছেন, বাকিটা সামনে টের পাইবেন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।